শরতের শেষ ভাগ। গ্রামের চারপাশে কুয়াশা নেমে এসেছে। ঝিঝি পোকার শব্দে চারদিক ভরে আছে, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতাও যেন বাতাসের ভিতর ঘনীভূত। নদীর ধার ঘেঁষে একলা হাঁটছে সৌম্য। শহর থেকে সদ্য ফেরা এক যুবক। অজানা এক টান তাকে ডাকছে কুমারখালীর প্রাচীন শ্মশানের দিকে। সৌম্যের কাছে এটি নিছক একটি কৌতূহল ছিল, কিন্তু সেই রাত বদলে দেবে তার সমগ্র জীবন। সৌম্য কলকাতায় বড় হয়েছে। বাবা মা দুজনেই সরকারি চাকরি করে, কিন্তু শিকড় ছিল কুমারখালী গ্রামে। কলেজ শেষ করে চাকরির চাপে অনেক বছর গ্রামে আসা হয়নি। এবার দুর্গাপুজোর ছুটিতে সে একা চলে এলো পুরনো বাড়িতে। দাদু মারা যাওয়ার পর বাড়িটি প্রায় ফাঁকা। শুধু একজন বৃদ্ধ কেয়ারটেকার, হরিপদ কাকা, যিনি বাড়ি পাহারা দেন। তিনি বললেন, বাবু, সন্ধ্যের পর শ্মশানের ধার ঘেঁষো না, ওখানে কাল রাত্রি যাত্রী ঘোরে বলে গ্রামের লোকেরা বলে। সৌম্য হেসে উড়িয়ে দিল। সে ভেবেছিল বুড়ো মানুষের কুসংস্কার, কিন্তু রাতের খাবারের পর এক অদ্ভুত প্রলোভন তার মন কুড়ে খেতে লাগলো। শ্মশানটা একবার দেখা দরকার। ঘড়ির কাঁটা তখন 10:30। কুয়াশার ভেতর দিয়ে সে বেরিয়ে পড়ল। রাস্তা ফাঁকা, বাতাসে শীতের হালকা ছোঁয়া। নদীর ধারে পৌঁছে সে থমকে দাঁড়ালো। দূরে শ্মশানের ম্লান আলো জ্বলছে, চিতাভস্মের গন্ধ ভেসে আসছে হাওয়ায়। হঠাৎ কানে ভেসে এলো এক করুণ ক্রন্দন। সৌম্যের গা শিউরে উঠল। শব্দটা শ্মশানের ভিতর থেকে আসছে। সে সাবধানে এগিয়ে গেল। ভাঙা দেওয়াল পেরিয়ে দেখল একটা কালো ছায়া ধীরে ধীরে চিতার পাশে ঘুরছে। সাদা কুয়াশার ভেতর ছায়ার মুখটা স্পষ্ট নয়, কিন্তু তার চোখ লাল আগুনের মতো আভা। ছায়াটি ফিসফিস করে বলল, বাঁচাও আমাকে, মুক্তি দাও। সৌম্য পিছু হতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে। ছায়া তার দিকে এগিয়ে এলো। কানে ভেসে এলো কর্কশ কণ্ঠ, আমি সেই যাত্রী যাকে কেউ পৌঁছে দেয়নি শেষ গন্তব্যে। আমার দেহ পুড়িয়েছিল, কিন্তু আত্মা আটকে আছে। সৌম্য কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তুমি কে? ছায়াটি বলল, আমি নীরেন। 30 বছর আগে আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল। নদীর ধারে কবর দেওয়ার আগে চিতা জ্বালিয়ে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায়। আমার প্রতিশোধ না হলে আমি মুক্তি পাবো না। সৌম্য ভয় স্তব্ধ। হঠাৎ সে অনুভব করলো নরেনের আত্মা তাকে বশ করতে চাইছে। তার বুকের ভেতর শীতল একটা স্রোত বইতে লাগলো। নরেন বলল, তুমি আমার বাহন হবে, আমার প্রতিশোধ তুমি নেবে। সৌম্য মরিয়া হয়ে মাথা নাড়ল, না, আমি পারবো না। কিন্তু সে বুঝলো দেরি হয়ে গেছে। এক ঝলকের ঠান্ডা বাতাস তার দেহে ঢুকে পড়ল। অচেতন হওয়ার আগে সে দেখল কুয়াশার মাঝে ছায়াটা মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে সৌম্য নিজের বিছানায় জেগে উঠল। সবকিছু যেন স্বপ্নের মতো লাগলো, কিন্তু আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে সে চমকে উঠল। চোখের ভেতর লালচে ঝিলিক। হরিপদ কাকা বলল, বাবু, রাতে তোমার ঘরে একবার গিয়েছিলাম। দরজা খোলা ছিল, তুমি ঘুমাচ্ছিলে, কিন্তু তোমার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ছিল। সৌম্য আতঙ্কে কিছু বলতে পারল না। দিন গড়াতে গড়াতে তার ভেতর অন্যরকম পরিবর্তন শুরু হলো। মাঝে মাঝে সে অন্য কারো কণ্ঠে কথা বলতো। রাতে সে নদীর দিকে হেঁটে চলে যেত। মনে হতো কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। এক রাতে সে নিজের ডায়েরিতে লিখলো, নরেন আমার ভেতরে আছে, সে আমাকে ছাড়ছে না। সে চায় আমি তার খুনিদের খুঁজে বের করি। গ্রামের পুরনো রেকর্ড ঘেঁটে সৌম্য জানতে পারল 30 বছর আগে গ্রামের জমিদার এবং তার সহযোগীরা নরেন নামের এক মজুরকে মিথ্যা চুরির অভিযোগে পুড়িয়ে মেরেছিল। জমিদারের বংশের শেষ উত্তরসূরি এখনো গ্রামে আছে, বিপুল নামে এক প্রভাবশালী ব্যবসায়ী। নরেনের আত্মা সৌম্যকে তাড়িত করলো বিপুলের কাছে যেতে। এক কুয়াশাচ্ছন্ন রাতে সে বিপুলের বাড়ির সামনে দাঁড়ালো। বিপুল বলল, তুমি কে? সৌম্যের কণ্ঠে যেন অন্য কেউ কথা বলল, আমি এসেছি সেই আগুনের বদলা নিতে। বিপুল ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু সৌম্যের শরীর থেকে যেন ধোঁয়া বেরিয়ে এলো। সে অদ্ভুত শক্তিতে বিপুলকে টেনে শ্মশানের দিকে নিয়ে গেল। শ্মশানের আগুনের সামনে বিপুল হাঁটু গেড়ে পড়ে গেল। নরেনের আত্মার সৌম্যের দেহ ছেড়ে বেরিয়ে এলো। বাতাসে শীষের মতো শব্দ হলো। বিপুল চিৎকারে শূন্যে মিলিয়ে গেল, আর চিতাভস্মের গন্ধে ভরে গেল চারদিক। নরেনের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলল, এবার আমি মুক্ত। সৌম্য জ্ঞান হারিয়ে পড়ে গেল। ভোরের আলো ফোটার সময় সৌম্যের চোখ খুলল। শ্মশানের চারপাশ ফাঁকা। আগুন নিভে গিয়ে হঠাৎ ঠান্ডা ছাই হয়ে আছে। তার বুকের ভেতর অদ্ভুত শান্তি অনুভূত হলো। কিন্তু যখন সে নদীর ধারে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখল, বুক কেঁপে উঠল। তার চোখে এখনো হালকা লাল আভা। কেউ জানে না নরেন সত্যি মুক্তি পেয়েছে কিনা, নাকি সৌম্যের ভেতরে লুকিয়ে থেকে নতুন কোনো কালরাত্রির যাত্রা শুরু করছে।